আমার দিদি বিয়ের রাতে ঘর থেকে পালিয়ে গিয়েছিল। বাবা তার সব জিনিসপত্র উপরের ঘরে নিয়ে গিয়ে তালা বন্ধ করে দিয়েছিল আর বলেছিল যে এই ঘর কেউ যদি খোলে তাহলে আমার মরা মুখ দেখবে। তার এই কথা শুনে তখন সবাই ভয় পেয়ে গিয়েছিল আর অনেক বছর পর্যন্ত ওই ঘরের আশেপাশেও কেউ যেত না। একবার রাত্রিবেলা বাবাকে ওই ঘরে দুধের গ্লাস নিয়ে যেতে দেখলাম, তখন আস্তে আস্তে তার পিছু করলাম। ভিতরে যখন উকি মারলাম তখন আমি পুরো কেঁপে উঠেছিলাম, কারণ ওখানে বন্ধুরা। আমার নাম নাফিসা আক্তার আনিকা, আমার দেশের বাড়ি খুলনা, তবে আমি রাজশাহীতে বাস করি। আমার জীবন ভীষণ অদ্ভুতভাবে কেটেছে, কেননা অন্যের করা ভুলের শাস্তি আমাকে পেতে হয়েছিল। আমরা ৩ ভাই বোন ছিলাম, 2 বোন আর এক ছোট ভাই ছিল। দিদি ভীষণ সুন্দরী আর খুব সাদা মনের মানুষ ছিল। বাবার চোখের মণি ছিল সে। বাবা আমার থেকে বেশি আমার দিদিকে ভালোবাসত, এজন্য আমি একদম তার মতো করে চলার চেষ্টা করতাম। সে আতা মাখলে আমি জেদ করতাম যে আমিও তা মাখব। সে খাবার বানালে বাবা তার রান্নার খুব প্রশংসা করত, আর তখন যে কোনোভাবেই আমাকেও খাবার বানাতেই হবে। আর এটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। আমি শুনেছিলাম বাবা মিতালি আপুকে বলত যে তোমাকে জীবনে ভেবে চিনতে চলতে হবে, কেননা তোমার থেকে ছোট ভাই বোনেরা তোমাকে দেখে শিখবে। আমারও তো অহংকার ছিল যে আপু কখনো কোনো ভুল করতেই পারে না, কিন্তু সময় প্রমাণ করে দিল যে এগুলো আমাদের মনের ভুল। দিদিও তো মানুষ ছিল, আর মানুষের জীবনে তো ওঠানামা দুটোই থাকবে। যেমন কিনা আমি প্রথমেই বলেছি যে আমার দিদি অনেক বেশি সুন্দরী ছিল, তাই এবার মিতালি আপুর জন্য চারদিক থেকে সম্বন্ধ আসতে লাগল। এমন মনে হতো যেন আত্মীয়রা নিজেদের মধ্যে জেদ করছে যে মিতালিকে আমি নিজের বউ বানাবই। বাবাকে রাজি করানোর জন্য আমাদের আত্মীয় স্বজন তা করতে আমাদের বাড়িতে চক্কর কাটতে থাকত। বাবা ভাবল যদি আমি একটা ঘরে আমার মেয়েকে পাঠিয়ে দিই তাহলে অন্য ঘরের লোকেরা আমার উপর রেগে যাবে। এজন্য বাবা সিদ্ধান্ত নিয়েছিল আপুর বিয়ে আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে না দিয়ে বাইরে কোথাও ঠিক করবে। তখন বাবা আন্দাজও করতে পারেনি যে সে কত বড় ভুল করতে চলেছে। বাবার বোঝা উচিত ছিল যে দিদির জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে নিজের কাছে বসিয়ে তার মনের কথা জানার চেষ্টা করা উচিত। তার মা মাথায় হাত রেখে একবার যদি জিজ্ঞাসা করে নিত যে বাবু তুমিও কি নিজের ভবিষ্যতের জন্য কিছু ভেবেছ? যদি তোমার মনে কিছু থেকে থাকে তাহলে আমার সাথে শেয়ার করো। যদি আমার কাছে বলতে লজ্জা লাগে তাহলে নিজে মাকে বলো। কিন্তু সেই ব্যাপারে বাড়ির কারো সাথে কথা বলে কারো ইচ্ছে জানতে চায়নি। বাবা বাইরে থেকে কারো সাথে কথা বলে দিদির সম্বন্ধ ঠিক করে দিল। একদিন বাবা বলল আমি মিতালির সম্বন্ধ পাকা করে দিয়েছি, ভীষণ ভালো লোক ওরা, আমাদের মেয়েকে ভীষণ ভালো রাখবে। এই কথা শুনে মা তো অবাক হয়ে গেল। শুধু মা নয়, আমাদের উপরেও যেন বাজ ভেঙে পড়ল। আমরা 3 ভাই বোন ঘরে বসেছিলাম আর একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম। এটা কি হয়ে গেল আর কি করে হলো? মা বাবাকে বলল এটা কি করে হতে পারে, মেয়েদের সম্বন্ধ এভাবে পাকা হয় না। প্রথমে ছেলের বাড়ি থেকে এসে মেয়ে দেখে, তারপর মেয়ের বাড়ির লোকেরও আন্দাজ হয়ে যায় যে মেয়ের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসা লোকজন কী ধরনের, তারপর ঘরবাড়ি দেখার কথা হয়। আমি তো অবাক হয়ে গেলাম, তুমি এত বড় সিদ্ধান্ত একাই নিয়ে নিলে আর আমাকে একবার জিজ্ঞাসা করলে না? বাবা বলে মহিলারা কম বুদ্ধিসম্পন্ন হয়, আমরা পুরুষেরা যেরকম সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকি তোমরা মহিলারা কখনোই তা পারবে না। আচ্ছা, তোমার মনের শান্তির জন্য কাল আমি ছেলের বাড়ি থেকে ছেলেদেরকে ডেকে নিচ্ছি, তারপর তুমি তাদের সাথে কথা বলে নাও। এরপর মায়ের মুখ থেকে আর কোনো কথা শুনতে পেলাম না। বোধহয় সে ভীষণ চিন্তায় পড়ে গেল। এই অভ্যাসটা দিদিরও ছিল। সে বলতে লাগল আনিকা আমার সাথে কি হচ্ছে? সে ভীষণ চিন্তায় ছিল। আমি তার মনের শান্তির জন্য বললাম দিদি কি আবার হবে? তোমার হাত হলুদ হতে চলেছে, তারপর ঘরের সানাই বাঁচবে। দিদি তো চিন্তায় পড়ে গেল। পরের দিন সকালে মা বলতে লাগল মা মিতালি আজ তুমি ভালো করে তৈরি হয়ে নাও, তোমায় আজ দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসছে। এবার দিদি নিজেকে আটকাতে পারল না, সে বলতে লাগল মা আমি বাবার থেকেই আশা করিনি। তখন মা চমকে উঠল আর মিতালি আপুর হাত ধরে বলতে লাগল সোনা আমাকে বলো, যদি তুমি কাউকে পছন্দ করে থাকো, তুমি যদি কাউকে বিয়ের জন্য কথা দিয়ে থাকো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার ইচ্ছে বিরুদ্ধে বিয়ে হবে না। আমি তোমার বিয়ে সেখানেই দেব যেখানে তুমি চাও। কিন্তু দিদি না বলে মাথা নাড়িয়ে দিল। সে বলতে লাগল না, এরকম কোনো ব্যাপার নেই। তাও আমার মনে অদ্ভুত খেয়াল আসছে। এমন মনে হচ্ছে যে এই বিয়ে আমার জন্য খুশি নিয়ে আসছে না, বরং আমার ভাগ্যের জন্য ধ্বংস নিয়ে আসছে। মা দিদির কথা শুনে চমকে উঠল। এরকম কথা বলার আগে একবারও ভাবলেন না যে তোমার মায়ের হৃদয় দিয়ে কি যাবে? মা আপুর গলা জড়িয়ে ধরল। তারপর জামাইবাবুর বাড়ির লোকজন দিদিকে দেখতে আসলো। এক বৃদ্ধা এসেছিলেন আর একটা যুবতী মেয়ে। তারা বলল ছেলে মা কোমায় আছে, এজন্য ঠাকুরমা আর বোন এসেছে। যখন মা মিতালি আপুকে নিজের সাথে নিয়ে আসলো তখন ছেলের দাদি খুব ভালোবেসে দেখল ওই মেয়েটারও আপুকে ভালো লেগেছিল। সে তো এখন থেকেই আপুকে ভাবি বলা শুরু করে দিয়েছিল আর সবার নজর বাঁচিয়ে ছেলের বোন আমার দিদির হাতে ছেলের ফটো ধরিয়ে দিল। ছেলেটার নাম রতন ছিল। যখন আমি দিদির হাত থেকে ফটো নিলাম দেখলাম ছেলেটি ভীষণ সুন্দর। আপু তার ফটো দেখে লজ্জা পেয়ে গেল, যখন কিনা নিজেও সন্তুষ্টি প্রকাশ করেছিল ছেলের
দাদি আর বোন দুজনেই ভীষণ সাদাসিধা ছিল। মা বলল, রতনের সাথে তোমার বাবা দেখা করেছে, সে বলেছিল রতন ভীষণ সাদাসিধে ছেলে। সত্যি বলছি মিতালি, আমার মন এবার যেন শান্তি পেল। তুমি বলো তোমার কি রায় দিদি? ও হ্যাঁ বল। লজ্জা পেয়ে সে বলল, আমার এ সম্বন্ধে কোনো আপত্তি নেই। তারপর আমাদের ঘর খুশিতে ভরে গেল, কিন্তু কেউ এটা জানত না যে এই খুশি একদিন সর্বনাশ প্রমাণিত হবে। সবকিছু ভীষণ ভালোভাবে চলছিল। আপু খুশি হয়ে প্রত্যেকটা বিষয়ে অংশ নিতে লাগল। আপু নিজের পছন্দে বিয়ের পোশাক নীল আর নিজের জুতো নিজে পছন্দ করল। শুধু তাই নয়, সে বরযাত্রীর জন্য সমস্ত সাজসজ্জা নিজের ইচ্ছামত করেছিল। সবকিছু ভালোভাবে ঘটছিল। কেউ জানত না যে দিদি নিজের মনে কি সিদ্ধান্ত নিয়েছিল। আমরা সবাই ভীষণ খুশি ছিলাম। আমি তো এক সপ্তাহ আগে ঢাকঢোল বাজানোর লোকেদের ব্যবস্থা করেছিলাম। মা আমাকে বারণ করেছিল যে মেয়েদের বিয়েতে এতদিন আগে থেকে ঢোল বাজে না, কিন্তু আমি কোথায় শুনেছিলাম কথা। আপু সমস্ত কষ্ট ভুলে গিয়ে ভীষণ এনজয় করেছিল। নিজের ইচ্ছায় আমরা গান পর্যন্ত গিয়েছিলাম। আমার তো এমন মনে হতো যে যদি সে ছিল না, আমি অবাক হয়ে গেলাম যে এখনই তো আমি আপুকে এখানে ছেড়ে গিয়েছিলাম, তাহলে সে কোথায় চলে গেল। আমি তার খোঁজে মায়ের ঘরে গেলাম, তো সেটা ফাঁকা ছিল। আমি চিন্তায় পড়ে গেলাম, তাহলে সে কোথায় চলে গেল। আমি তাড়াতাড়ি বাইরে আসলাম আর মাকে খুঁজতে লাগলাম। দেখলাম মা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিল। আমি তার হাত ধরে একটা কোণায় নিয়ে গেলাম আর বললাম, আপু নেই? মা বল, নিজের ঘরে হবে। মা আমি দেখেছি না এসে। আর তোমার ঘরেও নেই? মা বল, এখানেই কোথাও হবে। তারপর মা আবার অতিথিদের আপ্যায়নে চলে গেল। সে এমনভাবে কথা বলছিল যে সে কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনা অনুভব করেনি। তখন আমি মায়ের হাত ধরে একটা ঝটকা টান দিলাম। আমি বললাম, মা আমি ভীষণ ভয় পাচ্ছি। মা বল, চলো প্রথমে তোমার ভয়টাকে দূর করি। আমরা দিদিকে এক ঘর থেকে দ্বিতীয় ঘরে এবং দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। দুজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারপর বাবা ফোন পেল। বাবা রুমে আসলো। তার চোখও লাল হয়ে গেছে। সম্ভবত তার এই কষ্ট হচ্ছিল যে তার প্রিয় কন্যা তার সম্মান নষ্ট করেছে। বাবা বলতে লাগল, মিতালিকে বলো পণ্ডিতজি এসেছে। মা কাঁদতে কাঁদতে বলল, অঙ্কিতাকে পাওয়া যাচ্ছে না। বাবা অদ্ভুতভাবে মাকে দেখতে লাগল। তারপর বলল, মানে পাওয়া যাচ্ছে না মানেটা কি? মা কাঁদতে কাঁদতে বলল, আমি ঘরের কোনা কোনা ওকে খুঁজছি। বাবুকে চাপে চাপে কাঁদতে লাগল। সে বলতে লাগল, আমার সম্মান মাটিতে মিশে যাবে। কেউ আমাকে সম্মানহানি থেকে বাঁচতে পারবে না। তুমি বলো এবার আমি কি করব? লোকের সামনে কি করে যাব? মাও কাঁদতে লাগল আর বলল, তুমি বিছানার উপর শুয়ে পড়ো, আমি গিয়ে বাহানা বানিয়ে দিচ্ছি যে আমার বরের শরীর ভীষণ খারাপ হয়ে গেছে, আর এই অবস্থায় আমরা মেয়ের বিয়ে দিতে পারছি না। বাবা বলল, রানী তুমি এতটা সাহস পাচ্ছে কি করে? মা নিজের চোখ মুছল আর বলল, তোমার ইজ্জত বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। তুমি যদি তোমার ছেলেমেয়েকে ভালো কিছু শেখাতে পারতে। মা গিয়ে সবার সামনে বলল যে আমার বর এখন হৃদরোগে আক্রান্ত। এরকম অবস্থায় আমরা মেয়েকে বিদায় করতে পারব না। দয়া করে আপনারা বর এবং বররাত্রী নিয়ে ফেরত চলে যান, আর তারপর অন্য কোনোদিন নিজের বুকের সাধারণভাবে বিয়ে করে নিজের সাথে নিয়ে যাবেন। মা তো এসে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে দিল, আর লোকে নানান রকম প্রশ্ন করতে লাগল, যার জবাব আমাদের কাছে ছিল। এই জন্য আমরা সবাই একটা ঘরে চুপচাপ বসেছিলাম। আমরা তো কখনো ভাবিনি যে হঠাৎ করে এই ধরনের সমস্যা এসে পড়বে। তারপর রাতে অনেকক্ষণ ধরে অনেক দেরি পর্যন্ত আমাদের বাড়ি খালি হলো। লোকেরা এই অপেক্ষায় বসেছিল যে তারা কোনো না কোনো মুখোচোখ খবর পাবে। পুরো রাত আমাদের এভাবেই জেগে কেটে গেল। সকাল হতেই বাবা ঘরে হাঙ্গামা শুরু করে দিল। সে একাই মিতালি আপুর জিনিসপত্র তুলে ছাদের ঘরে ফেলে দিয়ে আসলো। ওই ঘরটা যেটা কয়েক বছর ধরে বন্ধ পড়েছিল। ভাই এগিয়ে আসলো আর বলল, বাবা আমি তোমার সাহায্য করতে চাই। বাবা বলতে লাগল, আমার কাছে কাউকে আসতে হবে না, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। মা বলতে লাগল, তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চারা তোমার সাহায্য করে দেবে। বাবা বলল, তুমি আর কোনো কথা বলো না। যদি তুমি আমার খেয়াল করতে তাহলে নিজের মেয়েদেরকে লাগাম দিতে। মা বেচারি লজ্জায় পড়ে গেল। বাবা সমস্ত জিনিসপত্র ছাদের ঘরে ফেলে দিল আর তারপর সেটাকে তালা লাগিয়ে দিল। বাবা বলল, আজকের পর কেউ যদি ওদিকে যাওয়ার চেষ্টা করে তাহলে আমার মরা মুখ দেখবে। ওই দিনের পর থেকে আমাদের বাড়ির সমস্ত খুশি শেষ হয়ে গিয়েছিল। বাবা আমাদের থেকে লুকিয়ে কান্নাকাটি করত। দিদি চলে যাবার পরে সবাই অনেক সমস্যার মধ্যে ছিল। সবথেকে বেশি সমস্যা আমায় দেখতে হয়েছিল, কেননা বাবা আমার ছাদে যাওয়াই বন্ধ করে দিয়েছিল। সে যখনই আমাকে দেখতে ভয় পেত যে ও নিজের দিদির মতো আমার নাক কাটিয়ে চলে যাবে। হয়তো এই ঘটনার 2 সপ্তাহ পরে বাবার সাহস করে নিজের দোকান খুলে নীল, কিন্তু সে বেশিক্ষণ সময় ধরে দোকানও চালাতে পারত না। সে তাড়াতাড়ি বাড়ি চলে আসত আর তারপর ছাদে চলে যেত। বাবা যখন নিচে আসত তখন ভীষণ ক্লান্ত লাগত আর তার চোখ ফুলে যেত। কিন্তু 1 মাস পরে ছেলের বাড়ি থেকে আমাদের কাছে ফোন আসলো। রতনের দাদি বলতে লাগলেন, আমরা ভীষণ অবাক হলাম যে আপনারা বরকে ফেরত পাঠিয়ে দিলেন, আর আমরা আপনাদের উপর একটু রেগেছিলাম। তারপর মাথা ঠান্ডা করে ভাবলাম আপনাদের কোনো সমস্যা
থাকতে পারে, এটাও তো হতে পারে আপনার বড় মেয়ে এই সম্বন্ধে না করে দিয়েছে, আর আপনি নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে আপনার স্বামী অসুস্থতার বাহানা করেছেন। যদি এরকম কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে আমাদের এতে কোনো আপত্তি নেই, আপনারা যে কোনো একটা মেয়েকে বিয়ে দিন। যদি আপনাদের বড় মেয়ে না মানে তাহলে ছোট মেয়ের সাথে রতনের বিয়ে দিন, কেননা আমরা অনেক ঘরেতে সম্বন্ধ খুঁজেছি কিন্তু আপনার মেয়েদের মতো কোনো মেয়ে পাইনি। এজন্য আমরা চাই যে কোনো না কোনোভাবে আমাদের সম্বন্ধ আপনাদের সাথে হোক। মা ফোন রেখে দিল আর আমাকে বলল, আনিকা তুমি বলো তুমি কি এই সম্বন্ধে রাজি? আমি হ্যাঁ বললাম না দিদি চলে যাবার পর থেকে বাবা আমার বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে। সে আমাকে ঘেন্নার চোখ দেখে। আমি তো এটাই চাই যেদিন থেকে রাত যেন না হয়, আর আমি এখান থেকে চিরজীবনের জন্য যেন চলে যাই, কখনো যেন ফিরে না আসি। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সে বলল, সোনা ভাগ্যে তো এটাই লেখা ছিল, অন্য কৃতকর্মের শাস্তি আমরা পাচ্ছি। আমি চাই যে তোমার ভাগ্য যেন বদলে যায়, কিন্তু আমি কি করব? আমি তো নিজেই বাধ্য। মা এমনভাবে ভেঙে পড়েছিল যে আমি তাকে সাহস দিতে লাগলাম। আমি বললাম, না তুমি রেগে যেও না, আল্লাহ সব ভালো করবেন। আমি নিজের ঘরে চলে গেলাম, কেননা বাবার ফিরে আসার সময় হয়ে গিয়েছিল। আজ আমার মন অদ্ভুতভাবে ঘাবড়েছিল, কেননা আমার ভাগ্য নির্ধারণ হতে চলেছে। ঘরের দরজা খোলার সাথে সাথে আমি এসে আমার ঘরের জানালায় বসলাম। বাবা বাড়িতে এসে হাত খালি দেখে রান্নাঘরে গেল, পাগলের মতো রান্নাঘরে ঘুরে বেড়াচ্ছিল বাবা। আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। তারপর কিছুক্ষণ পর রান্নাঘর থেকে ফিরে এলো, হাতে এক গ্লাস দুধ নিয়ে। তার অনুমান সঠিক ছিল না, সে এদিক ওদিক তাকিয়েছিল যেন কেউ বড় চুরি করছে, যদিও এটা তেমন একটা বড় ব্যাপার ছিল না। একজন মানুষ তার বাড়ির রান্নাঘর থেকে এক গ্লাস দুধ নিতে পারে যতটা সে চায়। তারপর বাবা গ্লাসটা ধরে আস্তে আস্তে সিঁড়িতে উঠতে লাগল এবং ছাদের দিকে চলে গেল। আজ আমার চোখ যা দেখালো এটা খুবই সাধারণ ব্যাপার, কিন্তু আমি আমার বাবাকে সন্দেহ করতাম। তখন আমি এ নিয়ে চিন্তিত ছিলাম। বাবা আসার পর মা রুম থেকে বের হলো না কেন? কারণ বাবা বাইরে থেকে আসার সাথে সাথে মা সব ছেলে বাবার কাছে আসত আর তারপর খাবার খাওয়ার কথা জিজ্ঞাসা করত, তারপর রুটি বানাত। আমি গোপনে মায়ের ঘরে গিয়ে জানতে, মার মেয়ে নই জন্য আমায় শাস্তি দেওয়া হচ্ছে। তুমি কি আনিকার সাথেও এরকম করতে পারতে? বাবা বল, মিতালি আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু জানো আমি কখনোই আনিকাকে নিয়ে এসব করতে পারবো না। মিতালি আপু কাঁদতে লাগল। সে বলল, আমি কারণ জানতে চাই, আমাকে এভাবে রাখলে কেন? বাবা বলল, তাহলে শোনো, আজ আমার হাতে অনেক সময় আছে। যাই হোক, আমি আনিকার মাকে তার খাবারে ঘুমের ওষুধ দেই, তাই সে সারাদিন এবং সারারাত ঘুমায়। কিন্তু এই আনিকার কারণে আমি কখনোই বারান্দায় বেশিক্ষণ থাকতে পারি না, কারণ আমি ভয় পাই যে সে আমাকে সন্দেহ করবে। কিন্তু আজ সবাই ঘুমাচ্ছে, সেজন্যই আজকে সব বলছি। আমরা দুই ভাই বোন ছিলাম, একজন আমি আর একজন আমার বড় বোন। সে আমার থেকে 7 বছরের বড়, তাই তার আমার আগে বিয়ে হয়েছিল। বোনের বিয়ের পর আমাদের বাড়িতে অনেক নীরবতা চেয়েছিল, তাই আমার বাবা মা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা আমাকে বিয়ে দেবেন। তিনি আমার জন্য লিমাকে পছন্দ করেছিলেন এবং আমাদের সম্পর্ক পাকা হয়েছিল। কিন্তু সেই দিনগুলোতে আমাদের উপর একটা বিপদ এসে পড়েছিল, কারণ ততদিনে আমার বোন বিধবা হয়ে আমাদের বাড়িতে ফিরে এসেছিল। বোন একা ফিরে আসেননি, তার কোলে একটি 4 মাসের শিশুকনাও ছিল। বোন খুব পাগলামি করত না, তার হুঁশ ছিল না। শিশুটির আমার মায়েরও বয়স হয়েছিল, সে ছোট মেয়েটিকে সামলাতে পারেনি। এই জন্যই আমার মা আমাকে হুট করে বিয়ে দিয়ে দিলেন। বিয়ের রাতে মা সেই সন্তানকে আমার কোলে তুলে দিয়ে বললেন, এই শিশুটি তোমার। এবং আমার মায়ের কথা শুনে খুব মন খারাপ হয়ে গেল, কিন্তু সময়টা এমন ছিল যে করার সাহস আমার ছিল না। বলেই আমি মেয়েটিকে তুলে আমার ঘরে নিয়ে গেলাম এবং মেয়েটিকে আমার স্ত্রীর হাতে তুলে দিলাম। তুমি জানো সেই মেয়েটিকে ছিল মিতালি, সেই মেয়েটি তুমি ছিলে। লিমা তোমায় কাছে করে তারপর তোমার উপর এত ভালোবাসা বর্ষণ করল যে আমি ভুলে গিয়েছিলাম যে তুমি আমার মেয়ে নয়, বোনের মেয়ে। তুমি যখন কথা বলতে শুরু করো তখন লিমাকে বলতে আম্মু আর নিজের মাকে ফুফু বলে ডাকতে। বোনের অবস্থা ভালো হয়ে গেলে বাবা মা তার সম্বন্ধ দেখতে শুরু করে, কিন্তু বোন নিজেই একটা ছেলের নাম নিয়েছিল যে ওর সাথে আমার বিয়ে দেওয়া উচিত। আমার বাবা আমার উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছিলেন, তুমি ওই ছেলেটিকে তদন্ত করে আমাকে বলো। আমি যখন জানতে পারি ছেলেটি প্রতারক বলে প্রমাণিত হয়েছিল, তাই বাবা বোনকে বলেছে আমি তোমাকে তার সাথে বিয়ে দেব না। আমাদের মনে হলো বোন সব বুঝতে পেরেছে, কিন্তু দিদি রাতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। আমাদের উপর সমস্যা এসে পড়ল, কিভাবে এসব ঘটল। বাবা এটা সহ্য করতে না পেরে পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং তুমি লিমার যত্ন পেয়েছিলে। তারপর আমার ঘরে একটি কন্যা এবং তারপর একটি পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু এত বছর পার হয়ে গেলেও দিদির ভুলটা ভুলতে পারেনি। তারপর সময় চলে গেল এবং আমি তোমাকে আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে শুরু করলাম, কিন্তু মাঝে মাঝে ভাবতাম তুমিও যদি তোমার মায়ের মতো চলে যেতে তাহলে আমার জীবনটা কঠিন হয়ে যেত। সেজন্য আমি তাড়াতাড়ি তোমার সম্বন্ধ খুঁজে বের করে তোমার বিয়ে ঠিক করে ফেললাম। ছেলেটির মা কমায় ছিলেন, কিন্তু দাদি আর বোন উপস্থিত ছিলেন, তাই
ভাবলাম বিয়েটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো, কিন্তু কি হলো জানো? যেদিন তোমার বিয়ের লোকজন এসেছিল, ছেলের মা সুস্থ হয়ে তাতে যোগ দিতে আসেন। তুমি জানো তিনি কে? ছেলেটির মা ছিল আমার বোন, আর তোমার আসল মা মানে ওই ছেলে রতন তোমার ভাই ছিল। এইসব দেখে আমার খুব মন খারাপ হলো। সেজন্যই আমি তোমাকে বলেছিলাম বারান্দায় এসে আমার কথা শোনো। তারপর আমি তোমাকে বারান্দার ঘরে তালা দিয়ে দিলাম। ভেবেছিলাম সকালের মধ্যে লিমাকে সত্যিটা বলবো, কিন্তু একদিন আমি তোমাকে বিয়ে করতে দেয়নি, সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তাই ভাবলাম এখন তোমার বিয়েও হতে পারেনি, তাই তুমিও যদি বাড়ি থেকে পালিয়ে যাও, তাই আমি তোমাকে এখানে আটকে রেখেছি। কিন্তু ভেবো না যে আমার বোনের মেয়েকে এখানে আটকে রেখে আমি আমার সন্তানকে আদর করে চলেছি। যেদিন থেকে তুমি এখানে তালাবদ্ধ ছিলে, সেদিন থেকে আমি আনিকার সাথে কথা বলা বন্ধ করেছি। তোমাকেই বন্ধ করে রেখেছি, তাই আনিকার সাথে খুব কড়া ব্যবহার করি। সে বলতে লাগলো, বাবা আমি বাড়ি থেকে পালিয়ে গেলেও তোমার সম্মান ধূলিসাৎ হয়ে যেত, আর আমাকে এখানে আটকে রেখেও তোমার ইজ্জত তুমি মাটিতে মিশিয়ে দিচ্ছে। লোকে নিশ্চয়ই বলাবলি করছে যে মিতালি নিশ্চয়ই বাড়ি থেকে পালিয়েছে। দুজনের কথা বলতে বলতে সকাল হয়ে গেল। বাবা তাড়াতাড়ি উঠে বললেন, মিতালি আমাকে ক্ষমা করে দাও, আমি এখন চলে যাচ্ছি, হয়তো কারো চোখ খুলে যাবে। আমি দ্রুত এগিয়ে গেলাম আর বললাম, না বাবা, আমি আমার আপুর উপর এমন অত্যাচার হতে দেব না, আর তার মায়ের ভুলের শাস্তি আমার আপু পাবে কেন? আল্লাহর আইন তিনি সর্বদা প্রতিশ্রুতি দেন যে ব্যক্তি ভুল করেছে তাকে শাস্তি দেবে, তাহলে মানুষ হয়ে এসব কেন করলে? আমার কথা শুনে বাবা রেগে গেল, আর সে কারণেই সে দ্রুত নিচে নেমে গেল। আমি আপুর হাত ধরে নিচে নেমে এলাম। বাবা এত লজ্জা পেয়েছিল যে সে খুব ভোরে চলে গিয়েছিল এবং রাতে বাড়ি ফিরে আসে, আর বাবা কাঁদতে কাঁদতে আমাদের সবার কাছে ক্ষমা চাইতে থাকে। প্রথমে আপু বাবাকে ক্ষমা করে দিল, তারপর আমরা সবাই ক্ষমা করে দিলাম। সবকিছু ঠিক ছিল। বাবা দিদিকে অনুমতি দিয়েছিল এবং সে তার মায়ের সাথে দেখা করতে শুরু করেছিল, আর খুব শীঘ্রই সে খুব ভালো জায়গায় বিয়ে করতে চলেছে। অবস্থা করি এই বলে সে মেয়েটিকে প্রচণ্ড জোরে মাটিতে ফেলে দিল, তারপর তার পেটে লাথি মারতে লাগল। মেয়েটি যন্ত্রণায় চিৎকার করে উঠল, আর আমি এসব দেখতে পারছিলাম না। জানি না কিভাবে নিজেকে কন্ট্রোল করলাম। আমি ওখানে দাঁড়িয়ে আমি এসব দেখছিলাম। তারপর লোকটি মেয়েটিকে ধরে বিছানায় ছুঁড়ে ফেল এবং সাথে সাথে সে তার সিগারেট জ্বালিয়ে মেয়েটির মুখে লাগালো। আমিও মেয়েটির চিৎকারের সাথে সাথে চিৎকার করে উঠলাম। মিরাজ সঙ্গে সঙ্গে সেখান থেকে পিছু হতে গিয়ে পিছনে ঘুরতে লাগল। আমার চিৎকার শুনে সে বুঝতে পারল যে ঘরে মেয়েটি ছাড়া অন্য কেউ আছে। সে আমাকে খুঁজে পাওয়ার আগে আমি এক জানালা দিয়ে বাইরে বেরিয়ে গেলাম, কিন্তু সে হয়তো আমাকে দেখে ফেলেছে। আমি পেশাদার গোয়েন্দা তো ছিলাম না, ছিলাম একটা সাধারণ মেয়ে। আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম সেভাবে নিচে নেমে পড়লাম, কিন্তু আমি ঘরের বদলে প্রাসাদের পেছনে চলে গেলাম। সেখানে গিয়ে লুকিয়ে পড়লাম। পুরো প্রাসাদের একটা হইচি অনুভব করলাম। অনেক পদক্ষেপের শব্দ শোনা গেল। একটা ঘন ঝোপের মধ্যে লুকিয়ে রইলাম আমি। অনেক চাকর টর্চ জ্বালিয়ে আমাকে খুঁজছিল। আমি তো শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। আমার ভয় ছিল এখনই আমি বুঝি ধরা পড়ব। কিছুক্ষণ পর ওই চাকরা সেখান থেকে চলে গেল। তারা চলে যাওয়ার সাথে সাথে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি একটা গাছে উঠতে লাগলাম যেটা এই প্রাচীরের দেয়ালে লেগে আছে। গাছে উঠে দেয়ালের উপাশে তাকালাম, যেটা ছিল ঘন জঙ্গল। আমি সেখানে ঝাঁপিয়ে পড়লাম। সেই জঙ্গল পেরিয়ে কোথায় পৌঁছাবো জানতাম না, কিন্তু আমি দৌড়তে থাকলাম। সকাল পর্যন্ত দৌড়ালাম। ম্লান আলো আসতে দেখলাম যে রাস্তার কাছে আমি পৌঁছে গেছি। একই সময়ে শহরের দিকে যাওয়ার জন্য একটি বাস যাচ্ছিল। সেই বাসেই বসলাম। সারাটা পথ আমার ওড়না দিয়ে আমি মুখ লুকিয়ে রাখলাম। শহরে পৌঁছানোর সাথে সাথে আমার বাবার বন্ধুর সাথে আমার দেখা হলো, যিনি পুলিশের এসপি ছিলেন। তাকে সেই ভিডিও দেখালাম আমি। আমার কারণে ওই গ্রামেই জঘন্য খেলার গল্প শেষ হয়ে গিয়েছিল। মিরাজের পাশাপাশি রতনও ধরা পড়ে। ওই লোকেরা গ্রামের যুবতী মেয়েদের সঙ্গে অন্যায় কাজকর্ম করে তাদের অন্য দেশে পাঠিয়ে দিত। আমি রতনের থেকে ডিভোর্স নিয়েছিলাম, কারণ এমন একজনের সাথে আমি আমার জীবন কাটাতে পারবো না। কিন্তু আমি খুশি যে আমার কারণে অনেক মেয়ের জীবন রক্ষা পেয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।